আসসালামু আলাইকুম। আজকে আমি কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে কথা বলবো। তো আমাদের আজকে মেইন টপিক থাকবে কার্ডিয়াক অ্যারেস্ট এবং হাইপার ক্যালিমিয়া, রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য কিভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা এটার সাধারণ ট্রিটমেন্ট কি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব অ্যাডভান্স মেডিকেলে কি করা হয়, ডক্টররা অ্যাকচুয়ালি এমবিবিএস ডক্টররা কি করে থাকে। আচ্ছা, কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলে নিই। কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেইলিওর এবং হার্ট অ্যাটাক তিনটা আলাদা জিনিস, তবে তিনও ক্ষেত্রেই হার্ট পাম্প করা বন্ধ করে দেয়। আচ্ছা, এবার যদি টপিকে আসি তাহলে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হলো এমন একটি অবস্থা যখন হঠাৎ হার্ট পাম্প করা বন্ধ করে দেয়। এর কারণ অনেকগুলো আছে, যার মধ্যে আমি শর্টকাটে পাঁচটা আমি আপনাদের সাথে শেয়ার করি। হাইপোভলিমিয়া, মানে পাঁচটা এইচ, অর্থাৎ শুরুতে যে পাঁচটা এইচ দেখতে পারবেন, হাইপোভলিমিয়া, হাইপক্সিয়া, অ্যাসিডোসিস, হাইপারক্যালিমিয়া, হাইপোথার্মিয়া। আচ্ছা, এখানে আমাদের মেইন টপিক থাকবে আজকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অর্থাৎ ইলেকট্রোলাইটের মধ্যে যে পটাশিয়ামটা থাকে সেই পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া। আচ্ছা, হাইপার ক্যালিমিয়া হচ্ছে রক্তে পটাশিয়ামের পরিমাণ নর্মাল লেভেল থেকে বেড়ে যাওয়াকে হাইপার ক্যালিমিয়া বলে। পটাশিয়ামের নর্মাল লেভেল 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার। আচ্ছা, তো হাইপার ক্যালিমিয়াতে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা হয়। আচ্ছা, ফ্লুইড চয়েস, এখানে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আগে তো আমরা দেখতে পারি যে ইসিজিতে কিছু চেঞ্জেস আসতেছে। তো যদি আমরা বুঝি যে কার্ডিয়াক অ্যারেস্ট হবে বা তার পটাশিয়ামের পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে আমরা কি ট্রিটমেন্ট করতে পারি? নর্মাল, এটা হসপিটালে হবে, নর্মাল স্যালাইন আমরা দিব। অন্যান্য হার্টম্যান সলিউশন বা রিঙ্গার ল্যাকটেট এগুলো আমরা দিব না। আমরা জাস্ট সোজা কথা এতটুকু মাথায় রাখবো, সোডিয়াম যেটা, সেটা পটাশিয়ামকে কম করতে সাহায্য করে। সোডিয়াম পটাশিয়ামের শত্রু, পটাশিয়াম সোডিয়ামের শত্রু। আচ্ছা, এইখানে এই কথাটা বলার একটা ব্যাপার আছে, এটা আমি অন্য এক ভিডিওতে বলবো, জাস্ট এতটুকু আপনারা মাথায় রাখেন। আচ্ছা, তো এখন আমরা যদি হাইপার ক্যালিমিয়া, অর্থাৎ যদি হাইপার ক্যালিমিয়া হয়, হাইপার ক্যালিমিয়া হলে এর পরেই কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টটা হয়। আচ্ছা, তার মানে হার্ট বন্ধ হয়ে যাবে। এখন নর্মাল ইসিজিতে আমরা এটা দেখতে পারতেছি যে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এখানে সবগুলো নর্মাল আছে। এখন হাইপোক্যালেমিয়া, অর্থাৎ পটাশিয়ামের পরিমাণ কমে গেলে বডিতে টি ওয়েভ, এই যে টি ওয়েভ, টি ওয়েভ, টি ওয়েভ, এটা একটু হালকা একটু বড় আছে, এটা একটু কম, এটা একদম বেশি, টল টি ওয়েভ। ইসিজিতে টল টি ওয়েভ মানে হইতেছে হাইপারক্যালেমিয়া, আর যদি টল না হয় এরকম ছোট থাকে তাহলে হচ্ছে হাইপোক্যালেমিয়া। তো এটা ইসিজির অনেক কিছু বোঝার ব্যাপার আছে, এটা জাস্ট শর্টে দেখানো। এখন আমরা জানবো এসিএলএস প্রোটোকল অনুযায়ী রোগীকে আমরা কিভাবে সেবা দিব। এখন আমি ধরে নিচ্ছি আপনি একজন নন মেডিকেল পারসন, সো এখন কি করবেন আপনি, আপনার এক্ষেত্রে করণীয় কি? আপনার অবশ্যই একটা লিমিট আছে, লিমিটের বাহিরে আপনি যেতে পারবেন না, এটা আপনাকে মানতে হবে। আচ্ছা, এখন এসিএলএস প্রোটোকলটা কি? অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সেভিং প্রোটোকল। এটা এক ধরনের একটা নিয়ম বলতে পারেন। আমরা ধরে নিলাম, একটা সিনারিও ধরে নিচ্ছি, একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তো হঠাৎ সে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আমরা জানি না সে কি অজ্ঞান হয়েছে না মারা গেছে নাকি হচ্ছে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আমরা এখন এগুলো কিছুই জানি না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা নর্মাল, আমরা চোখ দিয়ে দেখলেও আমরা কিছু বোঝার একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, সে যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তার চোখ বন্ধ হয়ে থাকতে পারে, বা তার দাঁতে দাঁত লেগে যেতে পারে, অনেক ক্ষেত্রে লাগেও না, বা তার মাথা ঘুরে পড়েও যেতে পারে। আমরা যাই হোক এখন ধরে নিব যে সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ডেথ এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে পার্থক্য, সামান্য একটা পার্থক্য হচ্ছে মরে গেলে মানুষ চোখ খোলা রাখে, উপর দিকে তাকিয়ে থাকে, আর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হলে সেক্ষেত্রে এটা নাও হতে পারে, চোখ বন্ধ থাকতে পারে তার। আচ্ছা, তো এটা সব ক্ষেত্রে যে কাজ করবে এরকমটা না। তো এটা বোঝার জন্য ছোটোখাটো একটা পদ্ধতি। এখন আমরা সব কিছু আইডেন্টিফাই করে আমরা দেখলাম যে রোগীর হ্যাঁ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে সে রাস্তায় পড়ে গেছে, সিনারিও।
এখন রোগীকে আমরা সোজাভাবে বা সুপাইন পজিশনে শোয়াবো ও প্রাইভেসি মেনটেন করব। রোগী যদি মহিলা হয় অবশ্যই প্রাইভেসি মেনটেন করতে হবে। ছেলে হলে আমরা চেষ্টা করব তার প্যান্ট, শার্ট বা জামা কাপড় এগুলা খুলে ফেলা, হাত হাতে আংটি বা চুড়ি টুড়ি এগুলো থাকলে খুলে ফেলতে হবে। রোডঘাটে এগুলা করা অবশ্যই একটা প্রবলেম, তবু এটা জেনে রাখতে হবে। আচ্ছা, তো প্রাইভেসি মেনটেন করা মহিলা হলে অবশ্যই প্রাইভেসিটা মেনটেন করবেন। কি প্রাইভেসি মেনটেন করা লাগে আশা করি আপনারা ভালো করেই জানেন। সাহায্য চাওয়া, একজন পড়ে গেছে, আপনি সেটা ধরছেন এবং আশেপাশে কিছু মানুষ জড়ো করবেন, ভাই আমাকে একটু সাহায্য করেন, লোকটার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আমি এখন তাকে সিপিআর দিতে যাচ্ছি, আপনারা কেউ 999-এ কল করেন, যেটা কল 999 ফর অ্যাম্বুলেন্সে। তো এখন অ্যাম্বুলেন্স তো আসতে থাকবে, তো আসার আগে আপনার কি করণীয়? এখন যদি আপনি রোগীকে যদি চেস্ট কম্প্রেশন বা সিপিআর যদি না দেন, তাহলে সেক্ষেত্রে রোগী মারা যাবে, তার অর্গান ড্যামেজ হবে, ব্রেন ড্যামেজ হবে, অন্যান্য অর্গান ড্যামেজ হয়ে সে মারা যাবে। অ্যাম্বুলেন্স আসতে আসতেও মিনিমাম ধরে নিলাম 15 মিনিট লাগলো, 15 মিনিট আপনি যদি কিছু না করেন রোগী এমনিই মারা যাবে, ব্রেন সেল ডেথ হবে, যেটা রিকভার করা কোনোভাবেই সম্ভব না। এখন আমরা সাহায্য চাবো হাই কোয়ালিটি চেস্ট কম্প্রেশন দিতে হবে। এখন এই জিনিসটা কি হাই কোয়ালিটি চেস্ট কম্প্রেশন? ACLS প্রোটোকল অনুযায়ী চেস্ট কম্প্রেশন রেট মাস্ট বি 100 থেকে 120 পার মিনিট। আচ্ছা, অর্থাৎ আপনি যে বুকে যে প্রেসটা করবেন, কম্প্রেশন যেটা দিবেন 100 থেকে 120 বিট পার মিনিট যেন হয়, ওইভাবে আপনি প্রেস করবেন। এবং এটা অ্যাডাল্টের ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি গভীর যাইতে হবে, এর কম হইলে আপনার চেস্ট কম্প্রেশন করা হয় না। এখন যদি ভাবেন যে বুকের হাড্ডি ভেঙে যাবে, আপনার যদি বুকের মানে যাকে চেস্ট কম্প্রেশন দিবেন তার বুকের হাড্ডি ভেঙে গেলে, আপনি হাড্ডি ভাঙলে মানুষ বাঁচে, মরে না। কিন্তু যদি কার্ডিয়াক অ্যারেস্টে আপনি সিপিআর না দেন তাহলে রোগী মারা যাবে। হাড্ডি ভাঙলে হাড্ডি জোড়ানোর ব্যবস্থা আছে, সেটা ডক্টর করবে। আপনি তো অ্যাম্বুলেন্সে কল করছেন, সেটা ডক্টরের দায়িত্ব, আপনার না। আপনার কাজ চালিয়ে যাওয়া। আর যেমন আপনার হাত কেটে গেলে কিন্তু আপনি মারা যাবেন না, কিন্তু হার্ট বন্ধ হয়ে থাকলে আপনি কিন্তু মারা যাবেন, জিনিসটা এরকম। তো এটা আমরা করব। 2 থেকে 2.5 ইঞ্চি মাস্ট বি হতে হবে, এর কম হলে আপনার সিপিআর দেওয়া হচ্ছে না। এবং ফুলফিল রিকয়েল হতে হবে। রিকয়েল মানে হচ্ছে আপনি যে চাপটা দিলেন, কম্প্রেশনটা যেটা করলেন, ভালোভাবে 2 থেকে 2.5 ইঞ্চি গভীর হতে হবে এবং পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। আবার ভালোভাবে চাপ দিতে হবে, অর্থাৎ ব্লাডটা হার্টের চেম্বারের মধ্যে ঠিক মতো ঢুকবে এবং ঠিক মতো বের হবে, এরকমভাবে আপনার কম্প্রেশন করতে হবে। অর্থাৎ 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্তই আপনি করতেছেন, 0 থেকে আপনি আবার অর্থাৎ শুরু করেন নাই, তাহলে এটা একটা ঝামেলা, ফুলফিল রিকয়েল হবে না। আপনি ঠিকই হচ্ছে 100 থেকে 120 কম্প্রেশন মানে বিট পার মিনিট হচ্ছে আপনি দিচ্ছেন, কিন্তু ব্লাড কোথাও পৌঁছাইতেছে না, ঠিকমতো অক্সিজেন পৌঁছাইতেছে না। এরপরে মাউথ টু মাউথ ব্রিদিং 30:2। এটা কি? এটা হচ্ছে প্রত্যেক 30 সেকেন্ড হচ্ছে আপনি সিপিআর দিবেন, সিপিআর দিয়ে 30 সেকেন্ড পরে হচ্ছে আপনি নেমে সিপিআর থেকে নেমে আপনি তাকে মাউথ টু মাউথ অক্সিজেন দেওয়ার চেষ্টা করবেন 2 বার। আবার হচ্ছে আপনি সিপিআর দিতে লেগে যাবেন। ক্যারোটিড পালস চেক 5 মিনিট পর পর এইভাবে 30:2 এইভাবে মানে কমপ্লিট করে 5 মিনিট পর পর আপনি ক্যারোটিড পালস, অর্থাৎ ঘাড়ের মধ্যে যেই পালসটা যে চেক করে গলার এখানে, ওইটা চেক করবেন। চেক করে আপনি দেখবেন যে পালস আসছে কিনা। যদি পালস আসে সিপিআর দেওয়া বন্ধ করে দিবেন, পালস না আসলে এই পুরো প্রসেসটা কন্টিনিউ করবেন। এরপর 999-এ আপনি ফোন দিতে না পারলে কাউকে দিয়ে ফোন দেওয়াবেন। হ্যাঁ, ফোন দেওয়ালে সে অ্যাম্বুলেন্সটা কল করবে। অ্যাম্বুলেন্স আসতে আসতে আপনি এই চিকিৎসাগুলো হচ্ছে আপনি লিমিটের মধ্যে থেকে সেবা দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে হসপিটালে কি কি ম্যানেজমেন্ট করা হয় এবং যা শুধুমাত্র একমাত্র এমবিবিএস প্রশিক্ষিত ডাক্তাররাই ওই পরবর্তী ভিডিওতে আর কি জানবো যে তারা কিভাবে কি করে। ছোটোখাটোভাবে আমরা একটা ধারণা নিব শুধু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে যেন আমরা এই ভিডিওগুলো দিলে আপনি যেন মিস না করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।